অন্ধকার কাটিয়ে ময়ূকমালা উকি দিচ্ছে। উজ্জ্বল হয়ে উঠেছে চারিপাশ। বিশাল অম্বর নীলাভ মেঘের আড়ালে ঢেকে রয়েছে। আকাশে শুভ্র আর নীলচে তুলোর ঝাঁক উড়ে বেড়াচ্ছে। ভোরের পাখিদের কলকাকলি জানান দিচ্ছে প্রভাত নেমেছে মেদিনীর বুকে। সুদর্শনীকে সঙ্গে করে হাঁটতে বের হয়েছে মৃত্তিকা। দুজনে মিলে খালি পায়ে শিশির ভেজা দুর্বা ঘাসের উপর সমান তালে হাঁটছে। নীরবতা কাটিয়ে সুদর্শনী বলল, ব্যস্ত শহরে কোলাহলের চাইতে গ্রামের এই নীরবতা অসম্ভব সুন্দর। তোর জামাইবাবুকে নিয়ে আসা উচিত ছিল। মৃত্তিকা কোনো প্রত্যুত্তর করার আগেই সুদর্শনী আবার বলল, আমিও না কি বলছি, তোর জামাইবাবুকে বা পাবে কোথায়? সে তো কাজে ব্যস্ত। নেক্সট টাইম আমরা জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে আসবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দিদি ভাই, তুই কি পুষ্করিণী পাড়ে যাবি? অসম্ভব ভালো লাগা কাজ করবে সেখানে গেলে। তুই এখনো জিজ্ঞেস করছিস? নিয়ে চল আমাকে, আমি অবশ্যই যাব। সুদর্শনীকে নিয়ে মৃত্তিকা পুরস্কৃত পাড়ে গেল। তেঁতুল গাছের কাঁচা পাকা তেঁতুল দেখে জিভে জল চলে এলো সুদর্শনীর। কাল বিকেলে পুষ্করিণীর পাড় থেকে যাওয়ার সময় কয়েকটা তেঁতুল সঙ্গে করে নিয়ে গিয়েছিল। বেশ তৃপ্তি নিয়ে লবণ, শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে তেঁতুল খেয়েছিল সুদর্শনী। তুই কাল ওইখান থেকে আমার জন্য তেঁতুল নিয়ে গেছিলি? চোখের পলক ঝাপটে মাথা উপর নিচ বাঁকিয়ে মৃত্তিকা বলল, আমরা কি আরো কিছু তেঁতুল সঙ্গে নিয়ে যেতে পারবো? মৃত্তিকা কিছুটা মজার ছলে বলল, মনে হয় না দেবে বলে। মনক্ষুণ্ণ হলো সুদর্শনীর। সে কিছুটা ক্ষীণ স্বরে বলল, ও। ঘড়িতে তখন 11:30 বাজে। ব্যাগ বই খাতা গুছিয়ে নিয়েছে তৃপ্তি। তার কথানুযায়ী আজই সে গ্রামে ফিরে যাবে। আর কখনো শহরে আসার নাম নিবে না, আর না পড়াশোনার নাম নিবে। আজই সব স্বপ্ন লাঠি উঠিয়ে ফিরে যাবে বাবা মায়ের কাছে। বাড়িতে মহিলা মহল আর প্রলয়কে ছাড়া কেউ নেই। সকালে নাস্তার পাট চুকিয়ে অর্পণ আর মেহরাব শিকদার হসপিটালে গিয়েছিল। মেহরাব শিকদারের একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। অর্পণের কাজ যেন আরও বেড়েছে। আজও একটা ক্রিটিক্যাল অপারেশন রয়েছে। সকালে নাস্তা করেই বাবা ছেলে মিলে বেরিয়ে পড়েছে। অবশ্য অর্পণ আগেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। মোর্শেদ শিকদারও বেরিয়েছেন। তিনি একটু অফিসে গিয়েছেন। ব্যবসায় কি যেন একটা সমস্যা হয়েছে। প্রলয় তার বাবার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু মাধুরী কিছুতেই যেতে দিলেন না। বৈঠকখানায় বসে টিভিতে খবর দেখছিল প্রলয়। তখনই তৃপ্তি তার ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। বাড়ির প্রত্যেকে থেকে আগেই বিদায় নিয়েছিল সে। এখনই বের হবে, দেরি হলে নয়তো ট্রেনের টিকিটও পাওয়া যাবে না। সদর দরজার দিকে তৃপ্তি যতই এগিয়ে যাচ্ছে ততই তার বুকের ভেতরটা ছটফট করছে। হুট করে প্রলয়ের ডাকে সে থেমে গেল। সেই সঙ্গে হৃদস্পন্দনও যেন একটু একটু করে বাড়তে শুরু করছিল। আপনি এখানে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। হক চকিয়ে গেল তৃপ্তি। স্তম্ভিত গম্ভীত স্তরনয়নে চেয়ে রইল প্রলয়ের দিকে। প্রলয়ের কাছ থেকে এমন কথা কশিন কালেও আশা করেনি সে। কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। প্রলয় আবারও বলল, তবে আমার ঘরে হুটহাট ঢুকে পড়বেন না, আমি পছন্দ করি না। কথা বলতে দেরি প্রলয়ের চলে যেতে দেরি হয়নি। প্রায় পায়ের ব্যথাটা কমলেও ক্ষতগুলো এখনো শুকায়নি। ক্ষতগুলো এখনো বেশ তাজা। সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে গেলেও হৃদয়ে জমে থাকা ক্ষতগুলো বয়ে বেড়াতে হয় চিরকাল। এদিকে তৃপ্তিও বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। প্রলয়ের হয়তো এতক্ষণে তার ঘরে গিয়ে দৌড় দিয়েছে। ঘটলও তাই। তৃপ্তি দাঁড়িয়ে দেখল বন্ধ দরজাখানা। মাধুরী দোতলায় করিডোরে দিয়ে যাচ্ছিলেন। তৃপ্তিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হলেন। তৃপ্তির বাহুতি স্পর্শ করে জিজ্ঞেস করলেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো বাড়ি ফিরে যাচ্ছিলে। আমি কোথাও যাব না আন্টি। হঠাৎ সুবুদ্ধি কি করে ফিরলো? সুবুদ্ধি মানে? এই যে তুমি যাওয়া ক্যান্সেল করলে। আপনার ছেলের নাকি আমাকে নিয়ে কোনো অসুবিধে নেই, তাই আমি কোথাও যাচ্ছি না। এই তো বুদ্ধিমতীর পরিচয় দিলে। তুমিই পারবে আমার ছেলের মন জয় করতে, তাই তো তোমাকে আমি এখানে এনেছি। তৃপ্তি প্রত্যুত্তর করল না। ব্যাগটা নিয়ে পূর্ণতা পুষ্পি তার ঘরে চলে এলো।
অতিথিশালা পরিষ্কার করানো হয়নি, তাই এদের দুই বোনের ঘরেই থাকতে দিয়েছেন মাধুরী। তৃপ্তিকে ফিরে আসতে দেখে দুই বোনের হাসি খুশি মুখটা মিয়ে গেল। দেখে মনে হচ্ছে তৃপ্তি চলে যাওয়ায় খুব খুশি ছিল দুজনে, কিন্তু তাদের আশায় জল ঢেলেছে তাদের বড় ভাইয়া। এদিকে তৃপ্তিকে দেখে বেশ খুশি মনে হচ্ছে, খুশির কারণও চট করে ধরে ফেলল দুটোতে। দুজনকে হঠাৎ করে চুপ করে যাওয়ায় তৃপ্তি আহ্লাদে গদগদ সুরে বলল, তোমরা দুই বোন খুবই সুইট, সেটা কি তোমরা জানো? বোকাশোকা পূর্ণতা বলল, হ্যাঁ, সবাই এমনটাই বলে। অ্যাকচুয়ালি সবাই আমাদের দুজনকে বারবি ডল বলে ডাকে। একটিবার তালি বাজিয়ে তৃপ্তি বলল, বাহ। পূর্ণতা পুষ্পিতা একে অপরের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। তৃপ্তি নিজে থেকেই মেয়ে দুটোর গাল টেনে দিল। পছন্দ হলো না পুষ্পিতার। তার চিত্ত চাঞ্চল্য স্বভাব তাকে চুপ থাকতে দিল না। অতিশয় কর্কশ কণ্ঠে বলে উঠল, গাল টেনে দেওয়া আমি মোটেও পছন্দ করি না, সো কিপ ডিস্টেন্স। মুখের উপর এভাবে বলে ফেলায় ইতস্তত বোধ করল তৃপ্তি। কথা কাটাতে পূর্ণতা বলল, তোমাকে খুব খুশি মনে হচ্ছে, কি ব্যাপার আপু? একটু খুশি। একটু থেকে তৃপ্তি আবারও বলল, অ্যাকচুয়ালি আমি হোস্টেলে একদমই থাকতে পারি না। তোমাদের ভাইয়া যেহেতু আমাকে চলে যেতে বলেছিলেন, তাই আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কাল রাতে খুব টেনশনে ছিলাম, কারণ এক রাতের মধ্যে কি করে থাকার ব্যবস্থা করতাম। তৃপ্তির অসুবিধাটা বুঝল পূর্ণতা পুষ্পিতা। একটু আগেই করা ব্যবহারে অনুশোচনা হলো পুষ্পিতার। অজান্তেই খারাপ ব্যবহার করেছে, সে তো এমন নয়। তৃপ্তি আবারও বলল, হোস্টেলের খাবার মুখে তোলা যায় না। পড়াশোনা লাটে উঠিয়ে গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলাম। বড় দাদুমণি আমাকে ঢাকায় মানে তোমাদের বাড়িতে পাঠালেন। পড়াশোনায় এবার হয়তো মনোযোগী হতে পারবো, ভাবতে খুব খুশি লাগছে আমার। তৃপ্তির কথা শেষ হতেই পুষ্পিতা এসে জড়িয়ে ধরল। নিজের করা খারাপ ব্যবহারের জন্য মনে মনে ভীষণ অনুশোচনায় ভুগছে সে। আই এম সরি আপু, শুধু শুধু তোমাকে খারাপ মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাদের ভাবিমনির জায়গা নিতে এসেছো। তৃপ্তি এবার বুঝলো সব কিছু। মেয়ে দুটোর মাঝে এখনো বাচ্চামো স্বভাবটা রয়ে গিয়েছে। তৃপ্তি গাল এলিয়ে হেসে বলল, আমি এখানে কারো জায়গা নিতে আসিনি। আসলে আন্টির কথায় আমি সেদিন তোমাদের ভাইয়ার ঘরে ঢুকেছিলাম, কিন্তু উনি যে এভাবে রেগে যাবেন সেটা ভাবতে পারিনি। বড় দাদুমণি আমাকে বলেছিল আমি এ বাড়ি থেকে পড়াশোনা করতে পারবো। এবার পূর্ণতা বলল, অবশ্যই তুমি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবে আপু। তোমরা সত্যিই খুব কিউট, একদম গোলুমলু। দুপুর 1:30। সায় বেগে ট্রেন ছুটছে। সিটে মাথা হেলান দিয়ে রয়েছে সুদর্শিনী। খুব গা গোলাচ্ছে তার। তনুজা অনেকবার বলেছে একটু ঘুমিয়ে নিতে, কিন্তু অস্বস্তির কারণে ঘুম আসছে না কিছুতেই। মুখোমুখি বসে সবটা খেয়াল করলো মৃত্তিকা। সে সুদর্শিনীকে জিজ্ঞেস করলো, এই দি ভাই, তেঁতুল খাবি? মাথা তুলে তাকিয়ে সুদর্শিনী জিজ্ঞেস করলো, এই সময় তেঁতুল পেলি কোথায়? তুই ভুলে গেলি, কালই তো তুই বললি বেশ কিছু কাঁচা পাকা তেঁতুল করে সঙ্গে করে নিয়ে নিতে। তোর মনে আছে? বারে, আমার দিদি ভাইয়ের খেতে ইচ্ছে করছে আর আমি আনবো না, তাই কি করে হয়? সব দিকে তোর খেয়াল থাকে। কি মিষ্টি রে তুই। ব্যাগ থেকে বড় দেখে দুটো তেঁতুল বের করে সুদর্শিনীর হাতে দিল। সঙ্গে কাগজে মুড়িয়ে রাখা লবণ। অহনা দিয়েছিল, বলেছিল পথে প্রয়োজন পড়তে পারে। তার কথাই সত্যি হলো। এই যে এখন কাজে লেগে গেল। ঢাকা ওরা পৌঁছে গিয়েছে, আর হয়তো আধ ঘন্টার রাস্তা পাড়ি দিতে হবে। বিকেলের লালচে রোদ আষ্টে পড়ার কথা, অথচ বিশাল অম্বর জুড়ে কৃষ্ণ মেঘমালায় ভরপুর। বাতাস বরণও শীতল। মৃদুমন্দ সমীরণে হৃদয় জড়িয়ে যায় যেন। শরীর মন দুটোই ফুরফুরে হয়ে ওঠে। শত বারণকে অবজ্ঞা করে মৃত্তিকা এসেছে লেকের পাড়ে। তনুজা বারবার বারণ করেছিলেন, কারণ ঘন্টা 2 আগেই ওরা বাসা পৌঁছেছে। একটু তো বিশ্রাম নিতেই হয়। এদিকে জার্নি করে খুবই ক্লান্ত সুদর্শিনী। এসে হালকা কিছু খাবার খেয়ে জম্পেশ ঘুম দিয়েছে। ঘুরতে যাওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। গোসল করে বের হতেই মৃত্তিকা শুনতে পেল তার ফোনটা ক্রমাগত বেজেই যাচ্ছে। শাড়ির আঁচল কোমরে গুজেই ক্লান্ত হন্তে মুঠোফোন খানা হাতে নিল। উপমা কল করেছে। কেন কল করেছে জানা নেই।
অন্যদিকে সাবিনা, তুই রান্নাঘরে যা, আমি আসছি। আচ্ছা খালাম্মা। জুসের গ্লাসটা নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল সাবিনা। মাধুরী একবার এদিক সেদিক তাকালেন। না, কেউ নেই তো। এখন কেউ নেই। বিকেলের এই সময়কাল সবাই ঘুমিয়ে পড়ে। উনি তো যাচ্ছিলেন প্রলয়ের ঘরের দিকে, ছেলেটা ঘুমিয়েছে কিনা দেখার জন্য। করিডরেই তৃপ্তিকে দেখতে পেলেন তিনি। চট করেই সকালের কথা মনে পড়ে গেল ওনার। পূর্ণতা পুষ্পিতার সঙ্গে বলা প্রত্যেকটা কথা শুনেছেন তিনি। এবার সরাসরি জিজ্ঞেস করলেন তৃপ্তিকে, সকালে কি যেন বলছিলে পূর্ণপুষ্পকে? মাধুরীর কথায় অবাক হলো তৃপ্তি। স্তম্ভিত স্বরে জিজ্ঞেস করলো, কি বলার কথা বলছেন আন্টি? এই যে তুমি এই বাড়িতে শুধুমাত্র পড়াশোনার জন্য এসেছো, অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার? শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। প্রলয়কে তোমাকে হাতে রাখতে হবে, ওকে নিজের আয়ত্তে আনতে হবে। ভূমির নাম চিরতরে মুছে ফেলতে হবে প্রলয়ের জীবন থেকে। অবশ্য এই কাজটা আমার আরও অনেক আগেই করা প্রয়োজন ছিল। কয়েক মাস তো ভালোই ছিল, কিন্তু ইদানিং আবারও আমার ছেলেটা ওই অলক্ষ্মী মেয়েটার নাম জপছে। আপনি যা ভাবছেন তেমন কিছুই না আন্টি। আমি তো জাস্ট নিজের দল ভারী করার চেষ্টা করছি। এ বাড়িতে টিকে থাকতে হলে, আপনার ছেলের মনে জায়গা করতে হলে আমাকে তো কিছু কৌশল অবলম্বন করতেই হবে, তাই না? এ বাড়িতে থাকতে হলে, নিজের স্বপ্ন পড়াশোনা পূরণ করতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে। মনে থাকবে? হ্যাঁ আন্টি, মনে থাকবে। আপনি যা চাইছেন তাই হবে। মাধুরীর যা বলার ছিল তিনি তা বলেই করিডোর থেকে প্রস্থান নিলেন। উনি যাওয়া মাত্রই হাঁপ ছেড়ে বাঁচল তৃপ্তি। এতক্ষণ যেন শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল সে। স্বপ্নকে হাতে রাখতে হলে এই মহিলার তালে তাল মেলাতে হবে। তৃপ্তি মনে মনে কয়েকটা কথা আওড়ালো। আপনি যত যাই বলুন, আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। এই তৃপ্তি এতটাই ফেলনা নয় যে জোর করে অন্যের জায়গা নিতে চাইবে। আপনার ব্যাপারে ফিরোজা আন্টি আমাকে সব কিছু বলেছেন। আপনার কোনো ইচ্ছেই পূরণ হবে না আন্টি। প্রলয়ের ঘরের সামনে এসে মাধুরী দেখলেন দরজা চাপিয়ে রাখা। তিনি টোকা দেওয়ার জন্য উদ্যত হতেই বুঝতে পারলেন দরজা খোলাই রয়েছে। তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রলয় বিছানায় বসে মোবাইলে গেম খেলছে। মাধুরীও গিয়েও ছেলের মুখোমুখি বসলেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তোকে একটা কথা বলবো বাপ। গেম খেলতে খেলতেই প্রলয় বলল, বল, শুনছি আমি। তৃপ্তি মেয়েটা কি এতটাই খারাপ? দেখতে শুনতে ভালো, ভালো বংশের, আর পড়াশোনাও করছে। মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা বাপ। আবারও একই কথা। দাবিয়ে রাখা রাগটা তরতর করে বাড়তে শুরু করলো। এই জীবনে ভূমির জায়গা যে কাউকেই দিতে পারবে না সে। কেন মা সেটা বুঝতে চাইছেন না। অহেতুক ঝামেলা প্রতিনিয়ত হচ্ছে এই একটা কারণে। নিজের রাগকে সংযত করলো প্রলয়। তাকে চুপ থাকতে দেখে মাধুরী মনে করলেন ছেলের মন হয়তো একটু একটু করে গলছে। আর একটু ঘি তিনি ঢেলেই দিলেন। আমারও তো ইচ্ছে হয় তোর সন্তান সন্ততির মুখ দেখতে। হাজার চেয়ে ওর রাগটার সংযত করা গেল না। প্রলয়ের রাগ যে তুঙ্গে চড়েছে। এবার যে প্রলয়কারী ঝড় আসবে। প্রলয় চেঁচিয়ে বলল, তুমি কি চাইছো? আমি বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাই? তোর কি মায়ের জন্য একটুও মন কাঁদে না? এই সমস্ত ইমোশনাল ব্ল্যাকমেল আমার ক্ষেত্রে কাজে দেবে না, এটা তুমি খুব ভালো করে জানো। প্লিজ আমাকে একা থাকতে দাও। থমথমে হয়ে গেল মাধুরীর মুখখানা। ছলে বলে কৌশলেও ছেলের মন গলানো যাচ্ছে না। কতকাল এভাবে একা দহনে পূর্বে ছেলেটা। ওনারাও যে খুব শখ আহ্লাদ রয়েছে ছেলেটাকে নিয়ে। ছেলের বউ আনবে, নাতি নাতনির মুখ দেখবেন। প্রলয় মুঠোফোনটা রেখে বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বললাম তো আমাকে একটু একা থাকতে দাও। কেন অশান্তিতে রাখছো আমাকে? আমি তোকে অশান্তিতে রাখছি? তুমি নিজেই বুঝে নিও। এখন প্লিজ যাও, আমি ঘুমাবো। মনক্ষুণ্ণ হলো মাধুরীর। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। যাওয়ার আগে দরজাটা ভালো করে চাপিয়ে দিয়ে গেলেন। প্রলয় একবার জানালার বাহিরের দিকে তাকালো। কৃষ্ণবর্ণীয় কাদম্বিনীর মেলা বসেছে। অন্তরিক্ষে দিবসপতি লুকোচুরি খেলছে। দুপুরেও বাতাস বরণ
পরিষ্কার ছিল। প্রলয় বাহিরের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, সেদিন তুমি ঠিকই বলেছিলে ভূমি, যে নারীর প্রচণ্ড অভিমান নিয়ে হারিয়ে যায় তাকে আর সহজে ফিরে পাওয়া যায় না। তোমার কথাই সত্যি হচ্ছে, তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাকে বাবার আসে প্রতিটা মুহূর্তে আমি একটু একটু করে তার পাচ্ছি। ব্যাকুল হয়ে উঠেছে প্রলয়। যত সময় অতিবাহিত হচ্ছে ডিএনএ রিপোর্টের রেজাল্ট জানার জন্য ততই তার কৌতূহল বাড়ছে। বারবার অর্পণের নাম্বারে কল করেছে, লাগাতার হোয়াটসঅ্যাপেও কল করেছে, শুধুমাত্র ব্যাকুল হৃদয় একটু শান্ত করার জন্য। এই তো সবে ল্যাব থেকে বের হয়েছে অর্পণ। ডিএনএ রিপোর্ট তার হাতের মুঠোয়। এর ভেতরে কি অপেক্ষা করছে জানা নেই তার। হ্যালো ভাই। হ্যাঁ বল ভাই, রিপোর্টস পেয়েছি। তুই একটু খুলে দেখ না, ওতে কি লেখা আছে। অনুমতি পেতেই কাগজটা খুলে ফেলল অর্পণ। ভিতরে কি লেখা আছে তা জানার জন্য সেও খুব আগ্রহী। সত্যিটা জানার কৌতূহল এক ধাপ করে বাড়ছে। কাঁধের সাহায্যে ফোনটা কানে চেপে রেখেছে অর্পণ। কাগজটা খুলে পড়তে শুরু করলো। গোটা গোটা অক্ষরের কয়েকটা লেখা, তবুও যুগ যুগ সময় লাগছে পড়তে। কি হলো বেলি? ভাই, তোমাকে আমি পরে কল ব্যাক করছি। আবার কি হলো? কথাটা বলার আগেই অর্পণ কলটা কেটে দিল। চোখের সামনে চেনা কাউকে দেখে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মনমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। মনমোর হর্ষবলাকার পাখাই যায় উড়ে, কুচিত কুচিত চকিত তরিত আলোতে। ঝনঝন মঞ্জির বজায় ঝঞ্ঝারুন্দ্র আনন্দে, কল কল কলমন্দ্রে নির্জননিরণী ডাক দেয় প্রলয় আহ্বানে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উজ্জ্বল ছল ছল তটিনী রঙ্গে। মনমোর ধাই তারই মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে। ভূমি, চোখে পানি টলমল করছে। অর্পণ শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে চেঁচিয়ে উঠল। হঠাৎ করেই পা দুটো থেমে গেল মৃত্তিকার। ঘুঙুরের ঝুমঝুম শব্দটাও নিভে গেল। অর্পণ দৌড়ে এসে দাঁড়ালো মৃত্তিকার সামনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার বোন আর নেই। এটাই এতদিন ধরে মেনে এসেছে। আজ সেই বোনকে চোখের সামনে দেখেছে। অর্পণ নিজ থেকে স্নেহময় স্পর্শে মৃত্তিকার হাতখানা আঁকড়ে ধরল। ভাঙা গলায় মৃদু স্বরে বলল, ভাইয়ের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সোজা? অর্পণের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মৃত্তিকা। কোনো কিছুর প্রতি আবেগ কাজ করছে না। অনুভূতিহীন মনে হচ্ছে নিজেকে। তবুও নিজেকে ধাতস্থ করে মৃত্তিকা বলল, আপনি কি বলছেন? কিছু বুঝতে পারছি না। কে আপনি, আর আমার হাতই বা কেন ধরেছেন? অর্পণ তবুও মৃত্তিকার হাত দুখানা ছাড়ল না। সেভাবেই দাঁড়িয়ে থেকে আদরের বোনকে দেখতে লাগলো। কিছুক্ষণ সময় নিয়ে অর্পণ আবারও বলল, মানলাম আমাদের মা দুটো, তাই বলি কি আমরা আলাদা? তুই আমার বোন, সেদিন আমি তোর পাশে থাকতে পারিনি, তার ব্যর্থতা আমাকে আজও কুরে কুরে খায়। আমার অপারগতার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাকে ক্ষমা করে দিস বোন। আশেপাশের সংখ্যালব্ধ লোক সমাগম যারা আছে তারা নিজেদের কাজে ব্যস্ত। অর্পণ চেয়েও কাঁদতে পারছে না। চোখে অশ্রুবিন্দু কানায় কানায় ভরপুর। অর্পণের কথায় মৃত্তিকা গম্ভীর মনোনিবেশ করছে। না চাইতেও শ্বাস আটকে যাওয়া কান্নাগুলো আখি পল্লবে স্পষ্ট হলো। মুহূর্তেই ঝরঝর করে অশ্রুকণার রূপ ধারণ করে গরু কপাল জুড়ে গড়িয়ে পড়ল। এ কেমন টানা পড়েন মাঝে যাচ্ছে। হতচ্ছাড়ি মেয়ে, তোকে কতদিন বলেছি আমাদের বাড়িতে আসবি না? আখিদয় সিক্ত হলো ভূমির। পা দুটো দোরগোড়াতেই থমকে গেল। বাড়িতে এক ফোঁটা পানি নেই। দুটো ভাত খেতে বসেছিল, তখনই খেয়াল হলো গড়ায় পানি নেই। মনে কিছুটা সাহস সঞ্চার করে ছুটে এসেছিল জামাল কাকাদের বাড়ি। কাকি বেশ খিটখিটে মেজাজের। সহজ কথাও ক্ষুব্ধ স্বরে বলেন, কোনো জারজ সন্তানের ছায়া আমার অঙ্গনে পড়ুক আমি চাই না। দয়া করে চুপ করো কাকি, আমি যার সন্তান নই। মহিলা আবারও বললেন। মহিলা মুখ ছামটা দিয়ে টিপ্পনি কেটে বললেন, ওই কাহিনী পুরো গ্রাম জানে, ওর কথা মুখেও আনতে ঘেন্না লাগে।
দুহাতে কান চেপে ধরলো। প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে তার একটুও ভালো লাগছে না। মাকে নিয়ে খারাপ কথা শুনতে কারই বা ভালো লাগে? রমিজা আবারও বললেন, তা আমার উঠানে তোর ছায়া কেন? বাড়িতে এক ফোঁটা পানি নেই, আর আম্মাও বাড়ি ফেরেনি, তাই আমি তোমাদের কলপার থেকে পানি নিতে এসেছিলাম গো কাকি। না থাকলে নেই, তোকে কে আসতে বলেছি? মহিলার কথায় খুব খারাপ লাগলো। এমনিতে অনেকের কাছে এই শুনে অভ্যস্ত যে সে দোরগড়ায় দাঁড়িয়ে সমান তালে কেঁদে যাচ্ছে ভূমি। তার কান্নায় একটু মায়া হলো না রমিজার। আবারও মুখ ছামটা দিয়েই মৃদু স্বরে বলে উঠলেন, ঢং। গোর কপাল জুড়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়েছে। অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে ভূমি। মহিলা তাকে বাড়ির ভিতরে ঢুকতে দিল না তো দিলই না। খিদেও পেয়েছে ভীষণ। নিরুপায় হয়েও ভূমি বলল, কাকি আমাকে এই ছোট কলসিটা একটু পানি ভরে দেবে? ভাত খেতে বসেছিলাম। এখন কি তোর কাজ করে দিতে হবে আমাকে? একটু থেকে রমিজা নিজ থেকেই বললেন, কলসি দে, পানি দিচ্ছি। তবে হ্যাঁ, তুই আমার বাড়ির ত্রিসীমানাও ঢুকবি না। অল্পতেই খুশি হয়ে গেল ভূমি। ঘাড় কাত করে মহিলার কথায় সায় জানালো। কিছুক্ষণের মাঝেই মহিলা ভরা কলসি নিয়ে দোরগলায় এসে দাঁড়ালেন। ভূমির হাতে কলসিটা দিয়ে বললেন, তোর আম্মাকে বলবি এই মাসের পানির টাকাটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা। দূরাকাশে কৃষ্ণ মেঘের ঘনঘটা। ঘুরঘুর করে মেঘ ডেকে যাচ্ছে। দৈবাত ঝড়ো হাওয়ায় গাছগাছালি এপাশ ওপাশ হেলে পড়েছে। মনে হচ্ছে যেন বেশ আয়োজন করে মেঘ বর্ষিত হবে। বাতাসের দাপটে মরিচা ধরা আধ ভাঙা জানালার দুয়ার বারবার বাড়ি খাচ্ছে। আজই হয়তো ভেঙে পড়ে গেল। নিমেষহীন ভূমি আজ প্রকৃতি বিলাসে ব্যস্ত। কৃষ্ণ কেশগুচ্ছ লতাপাতার ন্যায় জড়িয়ে আছে সমগ্র কোমর জুড়ে। হঠাৎ খট করে শব্দ হওয়ায় দৃষ্টি ঘোরের দিকে আবদ্ধ করল সে। মায়াময়ী মানবীকে দেখে বিষণ্ণমনা রমণীর হৃদয় হুহু করে উঠল। সহস্র কান্না এসে ভিড় জমিয়েছে মৃগনয়নায়। এ যেন চোখে চোখে নালিশ জানাচ্ছে অনিমেষ। অধৈর্যষ্ঠ কাঁপছে তত্তর করে। মমতায় মই মানবী কাছে এগিয়ে যেতেই ভূমি শুধালো, আমার বাবা কে আম্মা? একই প্রশ্ন বারবার শুনতে শুনতে বিরক্ত হলেন মহুয়া। বাজখাই স্বরে বলে উঠলেন, তোকে তো কতবার বলেছি তোর বাবা নেই, আমিই তোর বাবা, আমিই তোর মা। তাহলে সবাই কেন বলে আমি যার সন্তান? কোনো উত্তর দিতে পারলেন না তিনি। মেয়ের কষ্টে যে ওনারও মন কাঁদে, প্রতিনিয়ত নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুরু থেকেই কম কথা শুনতে হয়নি উনাকে। তবুও প্রতিটা পরিস্থিতিকে নিজেকে নির্ভীক নির্ধুর রাখার চেষ্টা করেছেন। মেয়েকে ভালো রাখতে অহর্নিশ কষ্ট করে যাচ্ছেন তিনি। আদতে কি তা পেরে উঠেছেন? নীরবতা ভেঙে ভূমি নিজে থেকেই বলল, রবিজা কাকি তোমায় টাকা দিতে বলেছিল। কিসের টাকা? পানির টাকা। উনি কি আমাদের বাড়িতে এসেছিলেন? না, আমি পানি আনতে গিয়েছিলাম। উনি তোকে একটু কথা শোনাননি তো? মায়ের কাছ থেকে সেই কথাগুলো লুকিয়ে গেল ভূমি। চাইছে না মা কষ্ট পাক। এমনিতেই মায়ের জীবনে খুব কষ্ট। অপূর্ণ স্বপ্ন আজও কষ্ট দেয় মাকে। মায়ের স্বপ্ন যে অনেকেই পূরণ করতে হবে। একদিন অনেক টাকা কামাবে, সেদিন আর মায়ের কোনো কষ্ট থাকবে না। ভাবতে বিষণ্ণতা এক ছুটে পালিয়ে গেল। মাকে আশ্বস্ত করে বলল, আমাকে কেউ কিছু বলেনি আম্মা। মহুয়া অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পলিথিনে করে নিয়ে আসা তরকারিগুলো পাতিলে ঢেলে রাখলেন। ভূমিকে ঢেকে বললেন, বড় ভাবি যান, আজকে দেখো কত তরকারি দিয়েছেন। তুমি তো গরুর গোস্ত পছন্দ করিস, আয় খেয়ে নে কটা। রাতে জম্পেশ খাবো আম্মা। মহুয়া অতি যত্নপূর্বক ছিকায় তুলে রাখলেন গোস্তের পাতিলখানা। ভূমি চেয়ে দেখল একবার। বাতাবরণ ক্রমশ বেকুল হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির কণা ইতিমধ্যেই ঝরতে শুরু করেছে। ভূমি একই ভঙ্গিতে জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি আর একদমই অপছন্দের। তার একটা কারণ রয়েছে বৈকি। ঝুরঝুরে টিন চুয়ে পানি পড়ে ক্রমাগত। ভেজা মেঝেতে ঘুম হয় না। কাঁথাগুলো ভিজে চুই চুই করে। মায়ের কাছে এত টাকা নেই যে টিনগুলো পাল্টাবে। কোনো কাজ ধরতে গেলেও তো টাকার প্রয়োজন। শীত এবং বর্ষা এই দুটো ঋতুতে
খুব কষ্টের মাঝে অতিবাহিত হয় ওদের। শীত আর বর্ষা কারো কারোর জন্য রোমাঞ্চকর হলেও সবার জন্য হয় না। কথাটা যে সে মনে প্রাণে বিশ্বাস করে, সেজন্য এই দুই ঋতু ভূমির ভীষণই অপছন্দের। আমার বৃষ্টি পড়ছে, তো এবার কি করব? কিছু করতে হবে না। আসার সময় বড় পলিথিনে কাগজ নিয়ে এসেছিলাম, ওইটা লাগিয়ে দেব। আজ আর আমাদের ভেজা মেঝেতে শুতে হবে না। মায়ের কথায় হুট করেই খুশি হয়ে গেল ভূমি। মহুয়া প্রাণ ভরে মেয়ের চিত্তচাঞ্চল্য হাস্যোজ্জ্বল মুখটা দেখতে লাগলেন। অল্পের মাঝেও মেয়েটা কি অবলীলায় সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। মেয়ের মাঝেই নিজের ছায়া দেখতে পান তিনি। কি ভাবছো আম্মা? তোকে কয়টা কথা বলি শোন। ভূমি গিয়ে তার মায়ের কাছে বসলো, ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, কি কথা? মানুষের জীবনটা শুধুই একটা মরীচিকা, এছাড়া আর কিছু না। জীবনে চলার ক্ষেত্রে একটা কথা মনে রেখে চলবি, চেনা মানুষকেও বিশ্বাস করে ঠকে যাওয়ার চাইতে অচেনা মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া অনেক ভালো, এত কষ্টটা কম হয়। হঠাৎ করে মায়ের মুখে এমন কথা শুনে ইতস্তত বোধ হলো ভূমির। ড্যাব ড্যাব করে চেয়ে রইল মায়াময়ের সুশ্রী পানে। মেয়ের অমন চাহনির মানে বুঝতে পারলেন মহুয়া। গাল এলিয়ে হেসে উঠলেন তিনি। রুক্ষ হাত দ্বারা ভূমির গালে মমতা মাখা স্পর্শ করলেন তিনি। নেত্র যুগল সিক্ত হলো কিছুটা। মহুয়া বললেন, আমার বন্দিনী যে বড্ড কোমল, যে কেউ তাকে খুব সহজেই কাঁদাতে পারে, খুব সহজেই তার ছোট্ট নিষ্পাপৃতে আঘাত আনতে পারে। মহুয়া পরম স্নেহে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিলেন। বেঁচে থাকার এই একটা মাত্রই সম্বল উনার। মেয়ের মুখের হাসিটাই যে সব। মহুয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের একটা কথা সবসময় মনে রাখবি, অন্যকে কখনো মুখ বুজে থাকবি না। মায়ের মতো ভুল তুই কখনো করবি না। মহুয়ার কথায় অবাক হলো ভূমি। মায়ের মতো ভুল মানে? তার আম্মা তো কখনো ভুল করতেই পারেন না। ক্রন্থ কণ্ঠস্বরে শুধালো, ভুল? হ্যাঁ ভুল। শান্ত মোলায়েন স্বরে ভূমি বলল, আমার আম্মা কখনো ভুল করতেই পারে না। বোকামে, ভুল প্রত্যেকটা মানুষেরই হয়। ভুল থেকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। তাহলে কি ভুল করা ভালো আম্মা? ভুলের দুটি প্রকাশ্যভেদ আছে। কিছু ভুল আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, লড়াই করে বাঁচতে শেখায়। আর কিছু ভুলের কারণে চলার পথে মুখ থুবড়ে পড়ে যেতে হয়। মহুয়ার আখিদয় অশ্রুপ্রত হলো। বহু পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভাসছে। মুখ তুলে তাকাতেই ভূমি দেখতে পেল তার আম্মা কাঁদছে। মায়ের ক্রন্থরত মুখখানা দেখে বিচলিত হলো অষ্টাদশী কন্যা। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার আম্মা, কাঁদছো কেন? দ্রুত চোখ মুছে নিলেন মহুয়া। মেয়েকে আশ্বস্ত করে বললেন, বাতাসের সঙ্গে কি যেন উড়ে এসে পড়লো, খোঁচা লাগলো চোখে। বড় করে তাকাও, আমি ময়লাটা বের করে দিচ্ছি। তেমন কিছুই না, জানলাটা আটকে দে, আমি গোসলটা করে আসি, শরীরটা ম্যাচ করছে। আচ্ছা। রশিতে ঝুলিয়ে রাখা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মহুয়া। মায়ের কথানুযায়ী ভূমি জানালা আটকে দিল। দৈবাত ঝড়ো হাওয়ায় শুকনো পাতা উড়ে এসেছে মাটির মেঝেতে। ঝিরিঝিরি বৃষ্টির কণাও এতক্ষণ জানালার পাশের মেঝেতে লেপ্টে পড়েছে। ঝাঁটা দিয়ে ঝেড়ে সবগুলো পাতা ঘরের বাইরে ফেলে এলো ভূমি। ভাতও রান্না করতে হবে। লাকড়িতে বোধ হয় বাতাসের দাপটে আসা বৃষ্টির কণা ছিটে এসেছে। দ্রুত পায়ে চুলোর কাছে গেল ভূমি। কয়েক মুঠো লাকড়ি বোঝাই করে রাখা, না, লাকড়িগুলো ভেজেনি। ভাগ্যিস বাতাসের দাপটে এপাশের জানালাটা আটকে গিয়েছিল, নয়তো আজ শুকনো মুড়ি খেয়ে কাটাতে হতো। অবশ্য আম্মা সঙ্গে করে তরকারি এনেছিলেন, কিন্তু ভাতের স্বাদ কি আর মুড়ি দিয়ে মেটানো যায়? বিভাসিত নীলিমা পদন্যমুখ কৃষ্ণ মেঘের আড়ম্বক ছেয়ে আছে সর্বত্র। বাতাবরণ ক্রমশ শীতল। ঘরের ফাঁকফোকর থেকে আসা দৈবাত হাওয়ায় কুপির শিখা কেঁপে কেঁপে উঠছে। ভূমি প্রদীপের শিখা হাতের আড়াল করল। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস থামার নাম গন্ধও নিচ্ছে না। উপরে ঝুরঝুরে টিনের সঙ্গে বড় কাগজ শক্ত করে বেঁধে দিয়েছিলেন মহুয়া। ভাগ্যিস আজ মনে করে
কাগজখানা এনেছিলেন না, তা না হলে সারা রাত ভেজা শীতল মেঝেতে ঘুমোতে হতো মা মেয়েকে। এশারের নামাজ আদায়ের পর মহুয়া মেয়ের লম্বা কেশ গুছে তেল লাগিয়ে বিনুনি গেঁথে দিলেন। কুপিতে খুব বেশি তেল নেই, ঘরেও আর কেরোসিন তেল অবশিষ্ট নেই, যা ছিল সবটা নিকড়ে কুপিতে ঢেলেছিল ভূমি। একবার কুপি নিভে গেলে আর জ্বালানো সম্ভব না। ভূমি তার মাকে বলল,